আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের জাতীয় খেলা কি, এটা অনেকেই জানে, বেশিরভাগ মানুষ জানে, উত্তর আসবে হাডুডু। ৮০-৯০ দশকে আসলে বাংলাদেশে ফুটবলের জোয়ার ঘটে। গ্যালারি ভর্তি দর্শক তখন দেখা যেত। এরপরে ফুটবলের ছন্দ একটা পতন ঘটে এবং ক্রিকেটের একটা উত্থান ঘটে ১৯৯৬-৯৭ সালের দিকে, যখন বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়। বুলবুল আকরাম, নান্নু, আতাহার আলী খান এদের হাত ধরে বাংলাদেশ যাত্রাটা এগিয়ে নিতে থাকে এবং পরবর্তীতে পঞ্চপাণ্ডবের আবির্ভাব ঘটে এবং বাংলাদেশ ক্রিকেটে একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু আজকে এমন একটি খেলা নিয়ে কথা বলবো যেটি নিয়ে সেইভাবে আলোচনা করা হয় না, এবং অবশ্যই আমার সাথে সেই খেলা সম্পর্কিত একজন ব্যক্তি থাকবেন। আমি বলছি আয়রন ম্যানের কথা, বা অনেকে এটাকে যারা আয়রন ম্যানে অংশগ্রহণ করেন তাদেরকে ট্রাই অ্যাথলিট বলে অভিহিত করে থাকেন। যেটা মূলত হচ্ছে তিনটি খেলার সমন্বয়, যেখানে আপনার সাঁতার, রান এবং সাইক্লিং তিনটি খেলার সমন্বয় ঘটানো হয়, এবং তিনটি খেলার সমন্বয় দিয়ে যাচাই করা হয় আসলে পার্টিসিপেন্টদের মধ্যে কে আসলে সেরা। আজ আমাদের অতিথি হিসেবে থাকবেন এমন একজন যিনি গত নভেম্বর স্পেনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করার মাধ্যমে তিনি আয়রনম্যান খেতাবও অর্জন করেছেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মুস্তাফিজুর রহমান। ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। ভাইয়া, আমরা সচরাচর দেখি যে আপনার আমাদের দেশে জাতীয় খেলা হাডুডু, এরপরে ধরেন ৮০ এবং ৯০ দশক, তখন ছিল আসলে ফুটবলের জোয়ার। তখন আমরা মোনেম মোন্না, সালাউদ্দিন, কায়সার হামিদ থেকে শুরু করে মানে দেশ সেরা মোনেম মোন্না, হ্যাঁ, দেশ সেরা খেলোয়াড়রা তখন দেখা যায়, তাদের দেখার জন্য গ্যালারি ভর্তি দর্শক থাকলো। এরপরে আসলো ক্রিকেটের জোয়ার ৯৬ বা ৯৭ সালে, যখন বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়। তখন বাংলাদেশ আস্তে আস্তে ক্রিকেটের পপুলারিটি গেইন করে এবং পরবর্তীতে পঞ্চপাণ্ডবের আবির্ভাব হয়, বাংলাদেশ একটা ভালো জায়গায় যায়। এগুলো হচ্ছে একেবারে বাংলাদেশে প্রচলিত জনপ্রিয় বা জাতীয় খেলার কথা বললাম, কিন্তু আপনি যেই ফিল্ডে আছেন সেখানে আমরা জানি যে এই খেলার মাধ্যমে যারা পার্টিসিপেট করে তারা আয়রন ম্যান খেতাব অর্জন করে এবং তাদেরকে বলা হয় ট্রাই অ্যাথলেট। আর খেলাটার নাম যদি আমি আলাদাভাবে বলি, দ্যাটস ট্রাইথলন। আপনি রিসেন্টলি স্পেনে গিয়ে আপনি অংশগ্রহণ করে এসেছেন। আপনার খেলার ধরন তো ভিন্ন। এই ধরনের খেলার প্রতি আপনার আগ্রহ কবে থেকে জন্মায়, সেইটা থেকে শুরু করে আপনার স্পেন অবধি আপনার সকল কিছু যদি একসাথে আমাকে বলেন। আমার শুরুটা হয় ২০১৩ সালে। ২০১৩ সালে আমি প্রথম এই ট্রায়াথলনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেই। এটা মূলত বাংলাদেশের খুব ভালো একজন ট্রায়াথলন আছে, ওনার নাম শামসুজ্জামান আরাফাত। ওনাকে দেখে আমরা উদ্বুদ্ধ হই যে এই ধরনের খেলা আছে। তো খেলাটা হচ্ছে তিনটা ডিসিপ্লিনের সমন্বয় হয়। প্রথমে হচ্ছে ওপেন ওয়াটার সুইমিং, এরপরেই হচ্ছে সাইক্লিং, একটা লং টার্ম সাইক্লিং, তারপরে হচ্ছে রান। তো তিনটার একটা কাট আপ টাইমের মধ্যে তিনটা শেষ করতে হয়, এবং যে যত আগে শেষ করবে তার পজিশনটা তত সামনের দিকে আসে। তো এভাবে করে খেলাটা হয়। তো খেলাটা মূলত হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি একটা খেলা। আমাদের বাংলাদেশে এই খেলাটা একেবারেই নতুন। সম্ভবত অল্প কয়েকজন, যারা শামসুজ্জামান আরাফাত আছে, তারপরে আরিফুর রহমান বিলাল আছে, তাদের হাত ধরেই বাংলাদেশে খেলাটা শুরু হয়েছে। ২০১৩ সালে প্রথম দেখার পরেও মানে আমার কাছে ওই সময় শুধু সাঁতারটাই আমার কাছে মূল লক্ষ্য ছিল। আমি মূলত ছোটবেলা থেকে একটু সাঁতারে আগ্রহ ছিলাম বেশি। স্কুল এবং কলেজ থেকে আমি প্রচুর পরিমাণে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমার অভিজ্ঞতা সাঁতারে বেশ ভালো। তো যেহেতু দেখলাম এই সাঁতারটার মাধ্যমে ট্রায়াথলনের একটা সুযোগ, মানে সমূহ সম্ভাবনা আছে, এবং দৌড় এবং সাইক্লিং দুটো এবং আমার কাছে খুব অপরিচিত না, আমার কাছে মোটামুটি শুরু থেকেই আমার কাছে ভালো লেগেছে। আমি শুরু করি, আস্তে আস্তে শুরু করার পর ২০১৯ সালে এটা লং সময়। এরপরে আমি যারা প্রফেশনাল তাদের কাছ থেকে মানে কোচিং নিয়ে বা ট্রেনিং নিয়ে আমি আমার জার্নিটা শুরু করি। তো আমি প্রথমে রানিংটা দিয়ে শুরু করি এবং বিভিন্ন
সাইক্লিং ইভেন্ট, রানিং ইভেন্ট, আলাদা আলাদা করে যদি বলি সাঁতারের ইভেন্টে আমি অংশগ্রহণ শুরু করি। তারপরে দেখলাম না এটা ভালো আগাচ্ছি এবং আমার মোটামুটি অভিজ্ঞতাটাও আস্তে আস্তে বাড়ছে। এরপরে আমি 2024 সালে প্রথম নেপালের পোখরাতে ফিস্টেল রেসে অংশগ্রহণ করি। সেখানে আমি প্রথম বাংলাদেশি হিসেবে মানে রেসটা সম্পূর্ণ করি। এরপরে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এর পরবর্তীতে 2024 সালেই আমি মালয়েশিয়াতে প্রথম আয়রনম্যান 70.3 সেখানে অংশগ্রহণ করি এবং সেখান থেকেই আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সুযোগটা পাই। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা আয়োজন হয়েছিল স্পেনের মারবেয়াতে নভেম্বরে। বাংলাদেশ থেকে স্পেনে আমরা 3 জন অংশগ্রহণের জন্য যাই, একজন মেয়ে সহ। দুর্ভাগ্যবশত আমাদের প্রথম বাংলাদেশি একটা মেয়ে ফেরদৌসী আক্তার মারিয়া ও পানিতে নামার পর দুর্ভাগ্যবশত হাইপোথার্মিয়া হয়ে মানে ডিএনএফ হয়। আর পরের দিন আমাদের রেস ছিল পুরুষদের। আমরা দুজন ইমতিয়াজ ইশতিয়াক এবং আমি মুস্তাফিজুর রহমান, আমরা দুজনে সফলভাবে রেস সম্পন্ন করি। এটা বাংলাদেশের জন্য একটা বড় গৌরব আমি মনে করি, কারণ স্পেনের মতো জায়গায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 70.3-তে আমরাই প্রথম। এর আগে শামসুজ্জামান আরাফাত এবং হয়তো আরও 2-1 সুযোগ পেয়েছিলেন, কিন্তু শামসুজ্জামান আরাফাতই এটা সম্পন্ন করেছেন। সেই অনুপাতে আমি 3য় স্থানে আছি বাংলাদেশ থেকে। আপনি যখন বললেন যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কথা, আমরা তো ফুটবল ক্রিকেটে যেমন দেখি যে ওয়ার্ল্ড কাপ ফুটবল বা ক্রিকেট হয় যেটা 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা কি ওরকম যে আসলে কতদিন গ্যাপে, এটাই কি সবচেয়ে বড় ইভেন্ট কিনা বা টুর্নামেন্ট কিনা, আর এটা আসলে কয়দিন পর পর ঘটে? এটার সাথে আমি যোগ করে দিতে চাই, এবার যে আপনি অংশগ্রহণ করেছেন বলেন বাংলাদেশ থেকে 3 জন গ্রহণকারী ছিল। ওয়ার্ল্ড ওয়াইড আসলে সবচেয়ে মোট কতজন অংশগ্রহণ করেছে এই ইভেন্টে? এবং অঞ্চল ভেদ যদি আমি করে চিন্তা ভাবনা করি, যেমন ফুটবলে ল্যাটিন আমেরিকা বা ইউরোপের জয় জয়কার বা যেরকম একটা বিষয় আছে, আপনি কি এই ট্রাইথলন যে ইভেন্ট হয় সেখানে কি কোনো পার্টিকুলার রিজনের ডোমিনেন্স আপনি দেখেছেন কিনা? আমি মালয়েশিয়াতে যখন প্রথম অংশগ্রহণ করি সেখানে আমরা 3,500-এর মতন অংশগ্রহণকারীরা ছিলাম। সেখান থেকে মাত্র 36 জনকে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের স্লট দেয় এবং সৌভাগ্যবশত আমি এবং ইমতিয়াজ ইশতিয়াক আমরা দুজনই স্লটটা পাই। এরপরে আমরা যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে যাই সেখানে ছেলে এবং মেয়ে আলাদা আলাদা দিনে হয়। মেয়েদের সংখ্যাটা আনুমানিক 3,500-এর উপরে এবং ছেলেদেরটা 6,000-এর কাছাকাছি। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ছিল আমেরিকা থেকে। যেহেতু খেলাটা মানে উন্নত দেশের, আমি যদি ওইভাবে বলি ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির খেলা, এই সমস্ত দেশের মানুষরাই বেশি এইটাতে আগ্রহ। আমাদের দেশের মানুষরা খুবই কম, যেমন আমরা বাংলাদেশ থেকে 3 জন গেলাম। এশিয়া থেকে মোটে হয়তো 50 জনের মতন গিয়েছে, বাকি সবই অন্যান্য দেশের মানুষরা ছিল। সবচেয়ে বেশি ছিল ইউএস এর টেক্সাস, এই অঞ্চলের মানুষজন বেশি ছিল। কয় বছর পর পর এটা হয়? এটাই কি ট্রাইথলনের সবচেয়ে বড় ইভেন্ট কিনা এবং কয় বছর পর পর হয় যদি একটু বলবেন? আয়রনম্যান মূলত 2টা ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে 70.3 এবং আরেকটা হচ্ছে ফুল। আমি যেটা করেছি এটা হচ্ছে হাফ। আয়রনম্যানের অর্ধেকটা 70.3। এইটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং এটার সারা বছর বিভিন্ন জায়গা থেকে কোয়ালিফাই ইভেন্টগুলো হয়, সেখান থেকে কোয়ালিফাই করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। কোভিডের পর বেশ কয়েকটা ইভেন্ট হয়নি কয়েক বছর, এরপরে আবার শুরু হয়েছে। তবে এক বছর এক জায়গায় হয়। এবার হয়েছে স্পেনে এটাই প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তবে সবচেয়ে বড় ইভেন্টটা হয় কনাতে। সকল ট্রায়াথলেটদেরই কম বেশি একটা চাওয়া থাকে বা একটা পাওয়া থাকে যে আমি কোনো না কোনো সময় কনার একটা স্লট নিয়ে সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলব। আর 70.3-তে সর্বোচ্চ আসরে এটা প্রতি বছরই এটা অনুষ্ঠিত হয়। আমরা জানি যে অনেক ইফোর্ট, অনেক প্র্যাকটিস দরকার হয়, যে কোনো স্পোর্টসের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো আমরা দেখি যে ইউজুয়ালি মানুষ রান করতে দেখি, তারপরে জিমনেশিয়ামে যেতে দেখি, যেখানে গিয়ে মানুষ কার্ডিও ট্রেনিং করে, স্ট্রেংথ ট্রেনিং করে, হ্যাঁ, রেজিস্ট্যান্স ট্রেনিং করে। আপনার যেই স্পোর্টসটা, যেটা কম্বিনেশন অফ 3 স্পোর্টস আমি বলবো, সেপারেট স্পোর্টস, সেইখানে আসলে আপনাদের ট্রেনিংটা কীরকম? মানে ট্রেনাররা কি করে, মানে টোটাল লাইফস্টাইলটা মডিফিকেশন দরকার কিনা টু কিপ ফিট টু পার্টিসিপেট ইন দিস ইভেন্ট, এটা আমি একটু জানতে চাই।
হ্যাঁ, ডেফিনেটলি আপনি ভেঙে ভেঙে যদি আলাদা কোনো ইভেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে চান, তো সেখানেও ডায়েট চার্ট আছে, সেখানেও আপনার স্ট্রেংথ ট্রেনিং আছে। তো আমাদের ট্রায়াথলনে এই তিনটা ডিসিপ্লিনের সমন্বয়ে যে খেলাটা আমরা করি বা আমরা খেলি, সেখানে আমাদের ফিট থাকতে হলে আমাদের হাইড্রেশন থেকে শুরু করে আমাদের রিকভারি টাইম থেকে শুরু করে আমাদের স্ট্রেংথ ট্রেনিং, কার্ডিয়াক সবই এর মধ্যে ইনক্লুড। আমরা এটাকে সিস্টেমেটিক ওয়েতে আমাদের জীবনযাত্রার গতানুগতিক যে সিস্টেম, সেই অনুযায়ী আমরা সাজিয়ে আমরা এটা করি আর কি। কয়েকদিন আগে আপনি বাংলা চ্যানেল, হ্যাঁ, সেটা আপনি অংশগ্রহণ করেছেন, এটার অভিজ্ঞতা কেমন এটা একটু শেয়ার করবেন। এবং আপনি যেহেতু কন্টিনিউয়াসলি এইসব স্পোর্টসে আপনি পার্টিসিপেট করে থাকেন, আমরা ব্রোজেন দাসের নাম শুনি, যিনি হচ্ছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। সো আপনার ওই ধরনের ইচ্ছা আছে কিনা? ডেফিনেটলি আমি যেহেতু ছোটবেলা থেকে সাঁতারে খুব আগ্রহী এবং আমি আমি চাই, আমার খুব ইচ্ছা, এটা আমার একটা সুপ্ত ইচ্ছা বলতে পারেন, ইংলিশ চ্যানেল আমি কোনো না কোনো সময় পাড়ি দিব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমি বাংলাদেশের পদ্মা নদী, তারপরে মেঘনা নদী, যমুনা নদী, এই সমস্ত নদীতে প্রতি বছরই আমরা ছোটোখাটো সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে থাকি। সেখানে আমরা মোটামুটি যারা সাঁতারটাকে ভালোবাসে তারা আমরা সাঁতারের প্র্যাকটিসটা করি। বাংলাদেশে যারা সাঁতার চর্চা করে বা সাঁতার নিয়ে ভাবে, তাদের মধ্যে কম বেশি বাংলা চ্যানেল আয়োজনটা তাদের কাছে একটা স্বপ্নের মতো। প্রতি বছরই এটা আয়োজন হয়। সরোজ অ্যাডভেঞ্চার কর্তৃক এটা তারাই হচ্ছে এটার মূল আয়োজক এবং পৃষ্ঠপোষকতা করে। গত বছরও আমরা একই মানে প্রতিযোগিতায় গিয়েছিলাম, কিন্তু গত বছর নিরাপত্তাজনিত কারণে আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারিনি। আমরা ওখানে গিয়ে আবার ফেরত এসেছি। প্রায় বলতে গেলে 3-4 বছরের আমাদের প্র্যাকটিস এবার 19তম বাংলা চ্যানেলে আমরা গিয়ে মানে অংশগ্রহণ করলাম। এটা আমাদের একটা মানে ভীষণ একটা চাওয়ার ব্যাপার ছিল, বাংলা চ্যানেলটা অনুষ্ঠিত হোক, আমরা সেটাতে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার যে টাইমিংয়ে শেষ করার কথা তার মধ্যে আমি শেষ করতে পেরেছি। টোটাল 37 জন আমরা অংশগ্রহণকারীরা শুরু করি, কিন্তু 19 জন আমরা শেষ করতে পেরেছি, বাকিরা কাট অফ টাইমের আগেই ডিএনএফ হয়। সবাই কম বেশি যারা অংশগ্রহণকারীরা ছিলেন সবাই বেশ কয়েক বছর ধরে ট্রেনিং করেছেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সবার জন্যই আমার ভীষণ ভালোবাসা, তারা হয়তো আগামীবার আরো ভালো করবে। আপনি কি বলবেন যে আপনার অভিজ্ঞতাটা স্পেনকে ঘিরে আসলে কেমন ছিল? এটা নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে আপনি ওখানে গিয়ে বা 1, 2, 3 বা যতগুলো দেশই ঘুরেছেন তার মধ্য থেকে অবকাঠামোগত এবং পৃষ্ঠপোষকতার আলোকে যদি আমরা বিবেচনা করি, প্রথম বাংলাদেশ থেকে 2024 সালেই হচ্ছে নেপালে প্রথম যাই, তারপরে ইন্ডিয়া লাদাখ একটা ম্যারাথন হয়, সেখানেও গিয়েছিলাম। 25 সালে মালয়েশিয়া যাই এবং 25 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্পেনে যাওয়ার সুযোগটা হয়। আমি ফুটবল খেলার খুব একটু ভালো একজন দর্শক ছিলাম, তো রিয়াল মাদ্রিদের খেলাগুলো ভীষণভাবে আমি মিস করতাম না। ছোটবেলা থেকে যে খেলাগুলো হতো চেষ্টা করতাম আমি দেখতে। 2007 সাল থেকে আমি মোটামুটি খেলা দেখা শুরু করি। এর আগে আমার বাসায় অত ভালো ছিল না ব্যবস্থা, এই জন্য দূরে গিয়ে দেখতাম, অনেক সময় দেখতে পারতাম, অনেক সময় দেখতে পারতাম না। 2007 সাল থেকে মোটামুটি আমি দেখছি আর কি তাদেরকে। স্পেন খুবই সুন্দর একটা দেশ, যেখানেই যাই সেখানেই তাদের প্রাচীনতম নিদর্শনগুলো বারবার চোখে পড়ে। তারা ভীষণ সাংস্কৃতিক মনা এবং স্পোর্টসের দিক থেকে যদি বলি, তাদের কাছে স্পোর্টসম্যান ডিফারেন্ট একটা মানে তারা খুব রেসপেক্ট করে। সে শুধু স্পোর্টসম্যান না, আমি এজ এ বাংলাদেশি হিসেবে আমি যেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেলাটা যেখানে হয়, এটা হচ্ছে মারবেয়া হচ্ছে স্পেনের মাদ্রিদ থেকে প্রায় 900 কিলোমিটার দূরে। সেখানে বাংলাদেশি খুবই কম, নেই বললেই চলে। আমাদের ফ্ল্যাগ দেখে সেখানকার পুলিশ বা সেখানকার নিরাপত্তা কর্মীরা আমাদের দেখে জিজ্ঞাসা করেছিল আমরা কোন দেশ থেকে, বাংলাদেশ থেকে। তারা আমাদের সাথে ছবিও তুলেছে, এরকম তারা বাংলাদেশি কখনো দেখেনি। তো আর সেখানে আমরা যেহেতু আগে গিয়ে আমরা প্র্যাকটিস করেছি, সেখানকার রাস্তাঘাট, সেখানকার মানুষজনের আচরণ আমরা দেখেছি একেবারেই ডিফারেন্ট। তারা খুব অতিথি পরায়ণ, এরকম আমার কাছে এটা মনে হয়েছে। তো আমি আমার স্পেনে যাওয়ার পর, ইভেন্ট শেষ করার পর, আমার দ্বিতীয় যে আমার ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে আমি সান্তিয়াগো রিয়াল মাদ্রিদ স্টেডিয়ামটা দেখতে যাব, এবং আল্লাহ তাআলা আমার সেই আশাটা পূরণ করেছেন। আমি নিজে গিয়ে সেখানে দেখে এসেছি। আর পৃষ্ঠপোষকতার দিক থেকে যদি বলি, আমাদের বাংলাদেশের একজন স্পোর্টসম্যানকে যেভাবে পৃষ্ঠপোষক করা হয় আর ওই দেশের একজন স্পোর্টসম্যান বা অ্যাথলেটদের যেভাবে পৃষ্ঠপোষকতা করা হয়, পুরোটাই অনেকটা ডিফারেন্ট। যেমন বাংলাদেশের আমাদের একটা খেলায় অংশগ্রহণের জন্য আমার একটা ফেডারেশন থেকে এনওসি নেওয়া, সেখানে রেজিস্ট্রেশন করা, আমার সেই অনুপাতে আমাকে ট্রেনিং করা, সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশ থেকে এই ধরনের ইভেন্টে অংশগ্রহণটা আসলে খুবই টাফ। এবং যারা ইভেন্ট
পর্যন্ত যেতে পারে তারা আসলে কি পরিমাণ চড়াই উতরাই পার করে যায় এটা আসলে যারা দিচ্ছে তারাই বলতে পারবে। অন্যান্য দেশের যাদের সাথে আমরা খেলেছি তাদের সাথে আমাদের এরকম কথোপকথন হয়েছে, তারা শুধু খেলে, একটা দেশের রিপ্রেজেন্টেটিভ করে, তারা শুধু খেলে, বাকিটা সবই হচ্ছে তাদের দেশের গভর্নমেন্ট বহন করে বা হচ্ছে দেখভাল করে। সেদিক থেকে আমরা বলবো আমরা অনেক পিছিয়ে। তারপরেও এই রিসেন্টলি ভালো কিছু হচ্ছে, যেমন আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে আসলাম, তার আগেও বেশ কয়েকজন প্রতি বছরই কিন্তু আয়রনম্যানে অংশগ্রহণ করছে, এটা চোখে পড়ার মতো। এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে রানিং ইভেন্ট হচ্ছে। এই যেহেতু ট্রায়াথলেট বা ট্রায়াথলন রানিং, সাইক্লিং এবং সুইমিংয়ের সমন্বয়, ভেঙে ভেঙে যদি বলি, সাইক্লিংয়ে এখন কিন্তু বাংলাদেশে খুব ভালোভাবে প্রচার এবং প্রসার হচ্ছে। সেখান থেকে অনেকে কিন্তু উদ্বুদ্ধ হয়ে ট্রায়াথলনে আসছে, নতুন জেনারেশন যারা বা নতুন যারা শুরু করছে। তো এটা আমি বলবো একটা ভালো একটা দিক। অনেক পৃষ্ঠপোষকতা করার জন্য অনেক প্রতিষ্ঠান বা অনেক সামাজিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে, এটাও ভালো একটা দিক বলে আমি মনে করি আর কি। রিয়াল মাদ্রিদের কথা বললেন, বাংলাদেশের একটা ক্লাবের কথা কি বলা যায় ফুটবলে আপনার পছন্দের? বাংলাদেশে আসলে আগে আবাহনীর খেলা দেখতাম, এরপরে আসলে আর তেমন একটা আশাহত হওয়ার মতন অবস্থা। এরপরে আমি আর তেমন একটা খেলা দেখি না, ইদানিং একটু কমই দেখি। রিয়াল মাদ্রিদের ওই স্টেডিয়ামটা দেখার খুব ইচ্ছা ছিল, দেখে আসেছি। যদি আপনার স্পোর্টস বা অ্যাথলেট লাইফটা চিন্তা করি, এটাকে ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার খুব ইচ্ছা আমি ইংলিশ চ্যানেল পাড়ি দেব এবং ট্রায়াথলনে আমি ফুল আয়রনম্যানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে কনার স্লট পাওয়ার জন্য আমি খুব চেষ্টা করব। এটা আমার ইচ্ছা এবং আমি জানি আমি যে ইচ্ছাটা পোষণ করলাম, আমার মনে হলো এটা আমি করব, আমি অলরেডি কিন্তু ঢুকে গেলাম। তো সার্বিকভাবে এই স্পোর্টসের প্রতি পৃষ্ঠপোষকতাটা কিরকম, এবং পৃষ্ঠপোষক যারা আছেন তাদের প্রতি কি আপনার কোনো আহ্বান থাকবে? হ্যাঁ, অবশ্যই। যেহেতু ট্রায়াথলন খেলাটা মোটামুটি বলতে গেলে একটু এক্সপেন্সিভ এবং যে সমস্ত দেশে এটা হয়, যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির খেলা, আমাদের আশেপাশে যে সমস্ত দেশে হয়, বাংলাদেশ থেকে সে সমস্ত দেশে আসা যাওয়া এবং অ্যাকোমোডেশন, রেজিস্ট্রেশন ফি সব কিছুই বেশি তুলনামূলকভাবে যদি হিসাব করি বাংলাদেশের তুলনায়। যারা খুব ভালো করে, এই শামসুজ্জামান আরাফাত আছে বা আরিফুর রহমান বেলাল ভাই আছে, তারা আমাদের আইডল। তাদের পৃষ্ঠপোষকতা আছে, যারা করছেন তারা খুব ভালোভাবেই তাদের পৃষ্ঠপোষকতা এগিয়ে আসছেন। আমরা যারা নতুন, যারা এই সেক্টরে নতুন এসেছি যারা, আমরা কিন্তু এরকম পৃষ্ঠপোষকতা পেলে আরো ভালো করতে পারবো। আমাদের খুব ইচ্ছা আছে ভালো করার এবং আমরা সেই অনুযায়ী আমরা নিজেকে তৈরি করছি। খুব করে চাইবো যারা পৃষ্ঠপোষকতা আমাদেরকে করতে চান তারা যদি এগিয়ে আসেন, আমরা হয়তো আরো ভালো কিছু আপনাদের বা বাংলাদেশকে দিতে পারবো।